আমেরিকা এবং ভারতের যৌথ চাপের মধ্যে ইউনূস কতখানি মানে তার এই গোয়ার্তুমি জিনিস দেখাচ্ছে এবং এই দুই পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি আসলে কি করতে পারবেন সেটা একটা প্রশ্ন। এবং বাংলাদেশের মাঠ থেকে আমরা যে রিপোর্টটা পাচ্ছি তাতে নির্বাচনের তেমন কোনো পরিবেশ নেই এবং তারাও বিশ্বাস করেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। আমার কিছু পরিচিত লোক আছে, ব্যবসায়ী আছে, যারা বর্তমান সরকারের আমলে ব্যবসা করছেন, বিভিন্ন উপদেষ্টাদের সাথে ব্যবসা করছেন। তো তারা আমাকে জানিয়েছেন যে তারা যখন উপদেষ্টাদের সাথে কথা বলেন তখন বলেন যে চিন্তা করেন না, ব্যবসা চালায় যান, আমরা আরো বেশ কিছুদিন আছি। তার মানে 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে কিনা এটা নিয়ে স্বয়ং উপদেষ্টাদের মধ্যেই কনফিউশন রয়েছে। এদিকে আপনারা আজকে মিডিয়ায় একটা খবর দেখেছেন যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে ভার্চুয়ালি টেলিফোনে তারেক রহমানের সাথে মিটিং করা হয়েছে এবং জামাতের শফিকুর রহমানের সাথে মিটিং করা হয়েছে। সেই টেলি বৈঠকে, ভার্চুয়াল বৈঠকে ইউএস বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার, এমিলি এসবি এরা ছিলেন। আর বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ছিলেন এবং তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়গুলো যিনি দেখেন মিস্টার হুমায়ুন কবির, তিনিও ছিলেন। আবার এটির আগে সকালেই জামাতের ডক্টর শফিক এবং তার সাথে ছিলেন ইউকের জামাত ইসলামের মুখপাত্র প্রফেসর নাকিবুর রহমান। সেখানেও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ছিলেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডাল লিঞ্চ ছিলেন। ব্রেন্ডাল লিঞ্চ তারেক রহমানের সাথেও ছিলেন। এখানে বলা হচ্ছে যে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলেছেন। যে প্রেস রিলিজের যে ভাষাটা দেখলাম, কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে এই দুজনই সরকারের পক্ষের কেউ না, কিন্তু কেন বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে এদের সাথে আলাপ করা হবে? শুধুই কি দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলেছে নাকি আরো কিছু ছিল? ওই বৈঠকের সূত্রে আমি জেনেছি যে সেখানে এই যে ভিসা, ইমিগ্রেশন ভিসা নিয়ে যে কঠোরতা আরোপ করা হয়েছে সেটি নিয়ে বলা হয়েছে এবং বলা হয়েছে যে ভবিষ্যতে অন্যান্য ভিসার ব্যাপারেও আমেরিকা বাংলাদেশি আবেদনকারীদের ব্যাপারে কঠিন ভূমিকা রাখবে। এই জায়গাটা তাদের স্মরণ করিয়ে দিয়েছে। এছাড়া বাণিজ্যে এই যে ট্যারিফ এবং এনার্জি, এসব বিষয়েও তাদের আলোচনা হয়েছে। সবচেয়ে অ্যালার্মিং যে আলোচনা হয়েছে, বলেছে যে বাংলাদেশে বর্তমানে যেভাবে জঙ্গিবাদের বাম্পার ফলন হচ্ছে তাতে খুব সহসাই বাংলাদেশের সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেকের উপরই মার্কিন স্যাংশন আসছে। এটি তারেক রহমান এবং ডক্টর শফিক দুজনকেই এই মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ অ্যান অ্যালার্মিং থিং। সো এই বর্তমানে ইউনূসের উপরে, ইউনূসের 17 মাসের পারফরমেন্স, নির্বাচন নিয়ে তার যে একটা পাতানো খেলা, এটা সবাই মোটামুটি জানে যে এই নির্বাচন কি হচ্ছে, যদি হয় তাহলে সেটি নিয়ে পরে আলাপ করব। সো আমেরিকা এবং এই ভারতের প্রচন্ড চাপের মুখে ডক্টর ইউনূস এতটাই উদ্বিগ্ন যে তিনি তারেক রহমানকে ডেকে সেটি শেয়ার করেছেন। অনেকেই বলার চেষ্টা করেছেন যে তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকে ডক্টর ইউনূসের সাথে সরাসরি দেখা হয়নি, তাই তিনি সৌজন্য সাক্ষাৎ করবার জন্য একটা আকাঙ্ক্ষা জানিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো যে যমুনা থেকে ডক্টর ইউনূসের পক্ষ থেকেই তারেক রহমানকে আসার জন্য অনুরোধ করা হয়েছিল। সো তারেক রহমান নিজে যাননি, এখানে ডক্টর ইউনূস তাকে নিয়ে গেছেন। এবং সেই আলোচনায় কি হয়েছে সেটি নিয়ে আপনারা জানেন যে গতকাল আমেরিকার দুজন সাবেক রাষ্ট্রদূত যারা ট্রাম্প প্রশাসনে কাজ করেছেন, আমি কাল নামও বলেছি, সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডার অ্যাট লার্জ মর্স থ্যান, তারেক রহমান 7টার দিকে যমুনায় পৌঁছেন। ভারতের সেই অনুষ্ঠানটি অ্যাটেন্ড করে তারপর তিনি যমুনায় আসেন এবং তিনি তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে যান এবং ডক্টর ইউনূসের ছোট মেয়ে দিনা ইউনূস, তিনিও সেখানে ছিলেন। কিন্তু 7টা 6 পৌঁছেন। 7টা 18 থেকে 7টা 40 ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে কেউ ছিল না এবং সেই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ডক্টর আসিফ নজরুল যে বলেছিলেন এটি সৌজন্য সাক্ষাৎ, সেটি আসলে সত্য নয়। ওই একান্ত বৈঠকে তাদের ভেতরে আসলে রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। এই যে ডক্টর ইউনূস বলেছেন যে আগের দিন যে দুজন সাবেক মার্কিন কূটনীতিকের নাম বললাম তাদের সাথে কি কি আলোচনা হয়েছে সেটি তারেক রহমানকে ইনফর্ম করেছেন এবং সেই আলোচনায় সেখানে মার্কিন দুই সাবেক কূটনীতিক
ডক্টর ইউনূসকে বলেছেন যে বর্তমানে যে ডক্টর ইউনূসের সরকারটি বাংলাদেশে রয়েছে সেটি আসলে জঙ্গিদের দ্বারা পরিচালিত একটি সরকার এবং পুরো দেশটাকে তারা জঙ্গিদের হাতে তুলে দিয়েছে, এটি কিন্তু ডক্টর ইউনূসকে স্পষ্ট বলেছে। এবং তারা ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছে যে এই ইউনূসের সরকারের কি আসলেই একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করবার মতো সক্ষমতা আছে কি না, এবং তারা 12ই ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূসের নির্বাচন করবার অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং তারা কিন্তু এই নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি করার পক্ষে না, কারণ ইউনূসের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এবং তারা বলেছে যে সবাইকে না নিয়ে, এই কাউকে বাদ দিয়ে কাউকে নিয়ে যদি একটি নির্বাচন করা হয় তাহলে সেটি আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে গ্রহণযোগ্য হবে না। তারা স্পষ্ট বলেছে যে 16টি ইস্যুর মানদণ্ডে আগামী 12ই ফেব্রুয়ারি যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে প্রশ্নবিদ্ধ নির্বাচন। কিন্তু ডক্টর ইউনূস বলেছেন যে তিনি এই নির্বাচন করবেনই, তিনি আর কারো কথা শুনবেন না। এবং তিনি তারেক রহমানকে বলেছেন যে ভারত এবং আমেরিকার পক্ষ থেকে তার উপরে ভীষণ চাপ প্রয়োগ করা হচ্ছে এই ইনক্লুসিভ নির্বাচন করার জন্য, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য। এবং ডক্টর ইউনূস এটাও বলেন যে এখন আমার উপরে চাপ আসছে, এই চাপগুলো ভবিষ্যতে তোমার উপরেও আসবে। এর বাইরে নির্বাচনকে ঘিরে ডক্টর ইউনূস এই মার্কিন দুই কূটনীতিককে বলেন যে নির্বাচনকে ঘিরে যেভাবে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন চলছে তা কোনোভাবেই তারা কন্ট্রোল করতে পারছে না, এবং এটি কন্ট্রোলের ব্যাপারে তারা মার্কিন কর্তৃপক্ষের সহায়তা চান। এবং ডক্টর ইউনূসের কাছে গতকাল এই মার্কিন দুই সাবেক কূটনীতিক কিন্তু 4 পৃষ্ঠার একটি গোয়েন্দা রিপোর্ট হস্তান্তর করে, সেখানে বাংলাদেশের জঙ্গি তৎপরতার বিস্তারিত আছে। এবং আপনারা একটা জিনিস হয়তো জানেন, এটা একটু পুরনো খবর কিন্তু আমি একটু আবার ঝালাই করতে চাচ্ছি, যে 2016 সালে যখন হিলারি ক্লিন্টন নির্বাচন করেছিলেন তখন ডক্টর ইউনূস তার পক্ষে কাজ করেছিলেন, তার নির্বাচনী ফান্ডে ডোনেট করেছিলেন, ক্লিন্টন ফাউন্ডেশনে ডোনেট করেছিলেন। তো এই সব বিষয় নিয়ে কিন্তু ট্রাম্প প্রশাসন নতুন করে তদন্ত করার কথা আমরা শুনেছি এবং সেটি তারা শুরু করেছে। তারা গ্রামীণ আমেরিকার ফান্ডিং সোর্স এগুলো তারা জানতে চায়। ইউনূস যখন হিলারি ক্লিন্টন হেরে যায় তখন ট্রাম্প সম্পর্কে খুব আপত্তিকর একটা মন্তব্য করেছিলেন এবং ট্রাম্পের সেটা ভোলেন নাই। এছাড়াও এই ইউনূসের সাথে জর্জ সরোসের কি সম্পর্কে, এই সব বিষয় নিয়ে কিন্তু আমেরিকায় এক নতুন করে তদন্ত শুরু হয়েছে। তো এই অবস্থায় আওয়ামী লীগকে কি বিদেশিরা ফেরাচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। দুদিন পর পর একটা করে শোরগোল ওঠে যে আওয়ামী লীগ কি মনে হয় কূটনৈতিক তৎপরতা বা বিদেশিরাই ফেরাচ্ছে, এমন আলাপ আলোচনা বিভিন্ন ফোরামে, বিভিন্ন গণমাধ্যম, এমনকি সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়। এই যে 3 দিন আগে ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন দুজন শীর্ষ কূটনীতিক, সাবেক কূটনীতিক, তারা কিন্তু বর্তমান নয় এবং তাদেরকে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি। না, তারা এই মুহূর্তে চাকরিতে নেই, তারা এক সময় ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে যখন ক্ষমতায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প তখন তারা চাকরিতে ছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স টেন গত মঙ্গলবার 13 জানুয়ারি, আজকে আমরা 16 জানুয়ারি কথা বলছি, গত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাতের বিভিন্ন আলাপ প্রসঙ্গে আলোচনার এক পর্যায়ে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগ প্রশ্ন করেন যে আওয়ামী লীগের আসলে কি হবে, আওয়ামী লীগকে আপনারা বাদ রেখে নির্বাচন করছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তখন বলেছেন যে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে তাহলে রিকনসিলিয়েশন সম্ভব, এতটুকুই। কিন্তু এই যে সামনে যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই, পরবর্তীতে রিকনসিলিয়েশন সম্ভব, এমনটা ডক্টর ইউনূস বলেছেন। কিন্তু এখন যে নির্বাচনটা হতে দেবে বা হতে দিচ্ছে, আওয়ামী লীগের জন্য এটি একটা খারাপ কাজ হচ্ছে। তবে আওয়ামী লীগ কিন্তু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, এবং নির্বাচনের দিন তো বটেই যে আওয়ামী লীগ খুব বড় ধরনের একটা কর্মসূচি ডেকে দেবে নির্বাচনের আগে পরে, এটি নিশ্চিত। কারণ আওয়ামী লীগ যেহেতু এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তবে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন কখনোই বর্জন করেনি।
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও বলেছেন যে বিএনপি যেমন নির্বাচন বর্জন করেছে অতীতে, আমরা আওয়ামী লীগ আমরা নির্বাচন করতে চাই, কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। তো আলটিমেটলি শেষ পর্যন্ত আজকে 16 তারিখ, আর মাত্র নির্বাচনের অনেক ফর্মালিটিজ ইতিমধ্যে শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেছে। আগামী 22 তারিখ থেকে নির্বাচনের প্রচার শুরু হয়ে গেলে নির্বাচন যে হয়ে যাবে, প্রচারের আগ পর্যন্ত যদি মনে হয় যে নির্বাচনটা বানচাল হয়ে গেল, কিন্তু এই মুহূর্তে বানচাল হয়ে যাওয়ার কোনো বাস্তবতা নাই। আপনি বিদেশি কূটনীতিক বলুন, এ বলুন সে বলুন, ইউনূসকে ইউনূসকে ঠেকিয়ে দেবে নির্বাচন থেকে, কোনো কিছু না। আওয়ামী লীগের এই মুহূর্তে একমাত্র পথ খোলা আছে কঠোর আন্দোলন। এছাড়া এই যে কাজটা হচ্ছে এটা আসলে অন্যায় কাজ হচ্ছে, একটা অবৈধ কাজ হচ্ছে। অতীতেও একতরফা নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের আমলে একতরফা নির্বাচন হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কাউকে বলে নাই যে ভাই বিএনপি আপনারা নির্বাচন আসবেন না, কিন্তু আপনারা নিষিদ্ধ। আজকে আওয়ামী লীগকে বলা হচ্ছে যে ভাই আওয়ামী লীগ আপনারা নির্বাচনে আসতে পারবেন না, নির্বাচনে আসতে দেওয়া হবে না আপনাদেরকে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে। তো কাজে আওয়ামী লীগের উপর একটা চরম অন্যায় কাজ করা হচ্ছে। আওয়ামী লীগের এই মুহূর্তে যদি কেউ খোয়াবনামা দেখে বসে থাকেন এখনো যে নির্বাচন হচ্ছে না, নির্বাচন শেষ মুহূর্তে ঠেকে যাবে, এখনো সোশ্যাল মিডিয়ায় আলাপ আলোচনায় এমনটা শোনা যায়, তাহলে আপনি খোয়াবনামার মধ্যেই থাকতে থাকুন, খোয়াব দেখতেই থাকুন। নির্বাচন হয়ে যাবে, জামাত ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় গিয়ে বহু ধরনের ক্ষতির কাজ হবে বাংলাদেশে। আগাম বলে রাখছি যে আমাদেরকে হয়তো আমাদের জীবদ্দশায়, আমাদের পূর্বপুরুষের জীবদ্দশায় আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা দেখিনি। মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা মানচিত্র পেয়েছি, একটা পতাকা পেয়েছি, কিন্তু আজকে হয়তো আমাদের জীবদ্দশায় বা দেখতে হবে যে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি যেমন পাকিস্তান পীড়িত এই মধ্যে তো আছেই, পাকিস্তান পীড়িতটা আরো বাড়বে। পাকিস্তান পীড়িতটা এটা কিন্তু পাকিস্তান পন্থীদেরই আগাম নির্বাচিত সরকারের একটা আগাম প্রভাব। নির্বাচিত সরকার এলে ভয়ঙ্কর পরিস্থিতি ঘটবে। পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হবে, আপনি লিখে রাখুন, মিলিয়ে নেবেন। যদি ওই নির্বাচিত সরকারটা 3 মাসও সময় পায়, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হবে এবং আরো অনেক কিছু হতে পারে। আমাদের জাতীয় সঙ্গীতে আঘাত আসতে পারে, জাতীয় পতাকায় আঘাত আসতে পারে, অনেক কিছুতে আঘাত আসতে পারে যদি জামাত ক্ষমতায় বসে যায়। আর বিএনপি ক্ষমতায় বসলে বিএনপির পেছনে যেহেতু অনেক কথা আছে, বিএনপি কার পৃষ্ঠপোষকতায়, কিসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এসছে, তারেক রহমান এসছেন মানে বিএনপি বাংলাদেশে এসছে, এটাই মনে করতে হবে। তো বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো ওই ধরনের ঘটনা ঘটবে না যে পাকিস্তান ফেরিতে, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি কিংবা আমার জাতীয় সঙ্গীতকে বাদ দেওয়া, এই ধরনের ঘটনাগুলো বিএনপির হাত দিয়ে ঘটবে না। কারণ বিএনপির পেছনে কে আছে? ভারত সহ আন্তর্জাতিক বিশ্ব আছে যে বিএনপি আপাতত ক্ষমতায় যাবে। কিন্তু নির্বাচন যেভাবে ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা চলছে, আমি বিভিন্ন কন্টেন্টে বলছি বারবার, ভয়ঙ্কর পরিস্থিতি হতে যাচ্ছে। এবং যা বোঝা যাচ্ছে, আমি আজকের একটি কন্টেন্টেই বলেছি যে একদম ছাত্র সংসদ নির্বাচনগুলোর মতোই একই ঘটনা ঘটানোর একটা ব্লুপ্রিন্ট রেডি। এই ব্লুপ্রিন্টটা বাস্তবায়ন করা হবে। কাজেই আওয়ামী লীগের সামনে এই মুহূর্তে কে ক্ষমতায় বসায় দিল, কে ক্ষমতায় বসায় দেবে, কে কূটনৈতিক তৎপরতা চালাবে, এইগুলো ভাবার আর কোনো সময় নেই। আওয়ামী লীগের এত অপরচুনিটি আছে, এত সুযোগ আছে, জাস্ট একটু সংগঠিত হয়ে যদি মাঠে নামে। আজকে মনে পড়ে যায় আপনাদের কোথায় সম্রাট, আপনাদের কোথায় জাহাঙ্গীর, আপনাদের কোথায় ওসমান, সম্রাট জাহাঙ্গীর ওসমান, মুঘল বংশের সম্রাট জাহাঙ্গীর ওসমানের মতো বলতে হয়। তারা কি ক্ষমতায় থাকতেই কি আপনাদের পেশি শক্তি প্রদর্শন করতে পারে? ক্ষমতার বাইরে যখন থাকা হয় তখন কি তারা পেশি শক্তি প্রদর্শন করতে পারে না, আন্দোলন করতে পারে না, সংগ্রাম করতে পারে না? এই মুহূর্তে আওয়ামী লীগের অপশন একটি, আন্দোলন সংগ্রাম ছাড়া এই নির্বাচনকে ঠেকিয়ে দেওয়া কিংবা আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন যে হচ্ছে, এই অত্যাচার নির্যাতন ঠেকিয়ে দেওয়া অসম্ভব।